আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা হলো তাপমণ্ডল। বিগত দিনের যে ক্লাসগুলো ছিল, বা বিশেষ করে 3 নম্বর ক্লাস যেটা ছিল, আমি পড়িয়েছিলাম উষ্ণতার তারতম্যের কারণ। সেই উষ্ণতার তারতম্যের কারণের ভিত্তিতেই সমগ্র বায়ুমণ্ডল বা সমগ্র পৃথিবীকে কতগুলো তাপমণ্ডলে ভাগ করা হয়। সেই তাপমণ্ডলে ভাগ করা হয়, সেই বিষয়টা নিয়ে আজকের আমরা জানার চেষ্টা করব। দেখো, সরাসরি বোর্ডে চলে আসি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি তাপমণ্ডল। তাপ মানে একটু তোমরা সবাই জানো, তাপ মানে সূর্যের রশ্মি। সূর্যের আলো যখন কোনো একটা নির্দিষ্ট স্থানে পড়ে, যে গরমটা হয় তাকেই বলা হয় তাপ। এবং মণ্ডল মানে কোনো একটা বিস্তৃত অঞ্চল। তাহলে তাপমণ্ডলটাকে আমি যদি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে তাপ এবং একটা মণ্ডল। তাপকে ভিত্তি করে বা কেন্দ্র করে যে মণ্ডল তৈরি হয়, সেই মণ্ডলটাকে বলা হচ্ছে বা অঞ্চলটাকে বলা হয় তাপমণ্ডল। তা আমাদের পৃথিবীকে বা সমগ্র পৃথিবীকে যদি আমরা এই তাপের ভিত্তিতে ভাগ করি, 3টে তাপমণ্ডলের ভাগ করা যায়। কিন্তু সেই 3টে তাপমণ্ডল কি কি? একটা দেখো উষ্ণমণ্ডল, একটা নাতিশীতোষ্ণ মণ্ডল এবং একটা হচ্ছে হিমমণ্ডল। এই 3টে তাপমণ্ডল হওয়ার কারণ কি? এর আগের অধ্যায়ে আমরা বা আগের ক্লাসে জেনেছিলাম উষ্ণতার তারতম্যের কারণ, মানে উষ্ণতা কম বেশি হয়। এই উষ্ণতা কম বেশি হওয়ার ভিত্তিতেই কিন্তু এই তাপমণ্ডলগুলো কিন্তু সৃষ্টি হয়। দেখো, আমি একটা ছবি আঁকার চেষ্টা করি। ধরো এটাকে যদি আমরা পৃথিবী কল্পনা করি, এই পৃথিবী পৃষ্ঠের উপরে কী হয়? সূর্যরশ্মি কিরণ দিচ্ছে। এই সূর্যরশ্মি এই পৃথিবী পৃষ্ঠের উপরে সূর্যরশ্মি কিরণ দেওয়ার ভিত্তিতে এই তাপমণ্ডলটা কিন্তু আমরা ভাগ করি। দেখো, এখানে আছে নিরক্ষরেখা 0 ডিগ্রি। নিরক্ষরেখার উপরে সূর্যরশ্মি সারা বছর কী হয়? লম্ব হয়ে পড়ে। কী পড়ে না? লম্ব হয়ে পড়ে। তা লম্বভাবে যদি সারা বছর সূর্যরশ্মি পড়ে, তাহলে তোমরা সবাই জানো যে সূর্যরশ্মি যদি বেশি পরিমাণে পড়ে, সেখানে তাপের পরিমাণটা কী হবে? বেশি হবে। ঠিক সেই তাহলে নিরক্ষরেখা বরাবর সূর্যরশ্মি বেশি পড়ার ফলে এখানে তাপমাত্রা কী হয়? বেশি। তাহলে এটা একটা উষ্ণ অঞ্চল। এবং যত মেরুর দিকে যাওয়া হবে, তত তাপের পরিমাণটা কী হবে? আস্তে আস্তে কমতে থাকবে। তখন কি তির্যক হয়ে পড়বে। তির্যক হয়ে পড়লে কী হবে? তাপের পরিমাণটা কম হবে। তখন এই অঞ্চলটা কী হবে? একটু শীতল হবে। তার ভিত্তিতেই এই নিরক্ষরেখাকে কেন্দ্র করে যে অঞ্চলটা সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল। তার দুপাশে দেখো, এই উষ্ণমণ্ডলের দুপাশের যে অঞ্চল আছে, সেই অঞ্চলটা তৈরি হয় বা অঞ্চলটাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। কী বলে? নাতিশীতোষ্ণ মণ্ডল। এবং একদম দুই প্রান্ত বা দুই মেরুতে যে অঞ্চলটা সৃষ্টি হয়, সেটা হচ্ছে মেরু অঞ্চল। তাহলে তোমরা বুঝতে পারলে যে সমগ্র পৃথিবীটাকে 3টে তাপমণ্ডলে কিন্তু আমরা ভাগ করতে পারি। একটা উষ্ণমণ্ডল এবং 2 নম্বর হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল এবং 3 নম্বর হচ্ছে হিমমণ্ডল। এবারে আমরা এই 3টে মণ্ডল সম্পর্কে বিস্তৃত জানব। দেখো, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। তোমাদের সুবিধার্থে দেখো আমি কতগুলো পয়েন্টস আগে থেকে লিখে নিয়েছি। প্রথমে দেখো অবস্থান। আর এই 3 যে উষ্ণ বা তাপমণ্ডলের ভাগটা তোমরা যদি একটা ছকের মাধ্যমে যদি পড়ে যাও, তাহলে কিন্তু জিনিসটা খুব সহজেই কিন্তু তোমাদের মাথায় এসে যাবে। তাহলে কিন্তু আলাদা আলাদা পড়লে কিন্তু জিনিসটা অতটা বুঝতে পারবে না। তাই জন্য একটা ছকের মাধ্যমে জিনিসটাকে বোঝানোর আমি চেষ্টা করছি। তাহলে অবস্থান মানে যে কোনো স্থান বা যে কোনো জিনিসের সম্পর্কে ধারণা জানতে গেলে তার কিন্তু অবস্থানটা কিন্তু জানতে হয়। তাহলে অবস্থান বলতে আমরা কি বোঝাচ্ছি? অবস্থান হলো অক্ষাংশ দ্রাঘিমাংশের ভিত্তিতে অবস্থান। এই যে 3টে মণ্ডল অক্ষাংশগত কতটা অবস্থান করছে, সেই অবস্থানটা আমরা কিন্তু জানব। তাহলে উষ্ণমণ্ডল দেখো, আমি যেটা বললাম, এই যে মাঝখানে আছে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার উভয় পাশে, কোথায় না? নিরক্ষরেখার উভয় পাশে। তাহলে এর নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ।
কি বললাম, উত্তর এবং দক্ষিণাংশ, মানে উত্তর দিকেও থাকবে এবং দক্ষিণ দিকেও থাকবে। 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণাংশ বরাবর যে অঞ্চলটা থাকে সেটাকে বলছে উষ্ণমণ্ডল। তাহলে এর অবস্থানটা কোথায় হলো, 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ। এর পরবর্তী আমরা নাতিশীতোষ্ণ মণ্ডল দেখি। নাতিশীতোষ্ণ মণ্ডল তাহলে শুরু হচ্ছে কোথায়, এই 23.5 ডিগ্রি। এই 23.5 ডিগ্রি থেকে তাহলে এই পর্যন্ত, তাহলে এটার মান হচ্ছে 66.5 ডিগ্রি। এটা হলো নর্থ, এটা হলো সাউথ। তাহলে নাতিশীতোষ্ণ মণ্ডলের অবস্থান কত আমরা জানলাম, তাহলে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বলতে পারলাম। এরপরে দেখো হিমমণ্ডল, যেটা দেখো লাস্ট অধ্যায়, তাহলে 66.5 ডিগ্রি থেকে কি শেষ পর্যন্ত, তাহলে শেষ পর্যন্ত মানে এখানের মান কত, এখানের মান হচ্ছে 90 ডিগ্রি। কত, 90 ডিগ্রি। তাহলে হিমমণ্ডলের অবস্থান কত, 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। এই হলো এই তিনটে তাপমণ্ডলের অক্ষাংশগত অবস্থান বলতে পারলাম। বা তোমরা যে দেখো এই জিনিসটাকে যদি আমি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এই হলো আমাদের পৃথিবী, এই হলো পৃথিবী। এই পৃথিবীর দেখো এখানে আছে 0 ডিগ্রি, এই হলো 0 ডিগ্রি অক্ষরেখা। এই অক্ষরেখা বরাবর কিন্তু কি হচ্ছে, তাপমাত্রাটা কিন্তু বা সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ছে। ফলে এই অক্ষাংশ বরাবর যে অঞ্চলগুলো আছে বা যে দেশগুলো আছে সেই দেশে তাপমাত্রাটা কী হবে, বেশি হবে, এখানে সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ার ফলে। এবং দেখো তাহলে এই হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি, তাহলে এই অঞ্চলটা এবং নিচের দিকের এই অঞ্চলটা, তাহলে এই অঞ্চলটা কী বলছে, নাতিশীতোষ্ণ মণ্ডল। কী বলে, নাতিশীতোষ্ণ মণ্ডল। মানে নাতিশীতোষ্ণ মণ্ডলটা শব্দটাকে যদি ভাগ করা হয়, না শীত না উষ্ণ, মানে এখানে প্রচণ্ড শীতও পড়ে না এবং প্রচণ্ড গরমও পড়ে না, মানে মাঝামাঝি অবস্থান করে, তাই এই অঞ্চলটার নাম হচ্ছে নাতিশীতোষ্ণ। এবং একদম শেষ প্রান্ত, এই উত্তর প্রান্ত এবং এই দক্ষিণ মেরু, এটাকে বলা হচ্ছে হিমমণ্ডল। এখানে সারা বছরই কিন্তু বরফ থাকে, সূর্যরশ্মি কম থাকার ফলে সারা বছরই কিন্তু বরফে ঢাকা থাকে। এখান থেকে আমরা কি ধারণা পেলাম, এখানে থেকে ধারণা বিভিন্ন দেশ সম্পর্কে ধারণা পেলাম, বিভিন্ন দেশ সম্পর্কে। তাহলে হিমমণ্ডল, তাহলে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি বরাবর কোন কোন দেশগুলো আছে, তাহলে সেই দেশগুলো কি কি পড়ছে, এখানে আমরা কি কি জানবো। দেখো আফ্রিকা মহাদেশের এই যে কঙ্গো, কেনিয়া, এই যে এদিকে সুমাত্রা, এদিকে ইন্দোনেশিয়া, এদিকে ব্রাজিলের উত্তর অংশটা, তাহলে এই অঞ্চল বরাবরগুলো কি হচ্ছে, উষ্ণমণ্ডলের মধ্যে পড়ছে। আর যে নাতিশীতোষ্ণ মণ্ডলে কোনগুলো পড়ছে, তাহলে এই দেখো আমেরিকা, এদিকে ইউরোপ মহাদেশের এই অঞ্চলগুলো এবং চীন দেশের উপরের অংশগুলো এবং নিচের দিকে আর্জেন্টিনা, এদিকে অস্ট্রেলিয়া, এই দেশগুলো। আর হিমমণ্ডলের অবস্থান কোথায়, দেখো একদম ওপরের অংশ, এদিকে আলাস্কা, এদিকে নরওয়ে, এদিকে সাইবেরিয়ার অংশ, একদম দক্ষিণ দিকে হচ্ছে আন্টার্কটিকা। বলতে পারলাম এই দেশগুলো কিন্তু এই তাপমণ্ডলের ভিত্তিতে কিন্তু ভাগ করা যায়। দ্বিতীয় পয়েন্টসে আমি দেখো লিখেছি, দেখো দেশ। তাহলে এক্ষুনি আমরা বিভিন্ন দেশ সম্পর্কে কিন্তু ধারণা জানলাম। এবারে দেখো বৈশিষ্ট্য, কি জানবো, বৈশিষ্ট্য মানে এই তাপমণ্ডলগুলোর বৈশিষ্ট্য কেমন থাকে। তাহলে উষ্ণমণ্ডল, তাহলে নামটা শুনেই বোঝা যাচ্ছে উষ্ণ, মানে এখানে প্রচণ্ড কী হবে, গরম হবে। তাহলে উষ্ণমণ্ডলের তাপমাত্রাটা কিন্তু প্রচণ্ড বেশি। গড় তাপমাত্রা সারা বছরই, সে শীতকাল বলো এবং গরমকাল বলো, সারা বছরই গড় তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বলতে পারলাম গড় তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের তাপমাত্রা কত, নাতিশীতোষ্ণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি থেকে মোটামুটি 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি, সেটা 10 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, 22 হতে পারে, বলতে পারলাম। তাই এখানে বলা হচ্ছে 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং হিমমণ্ডলের তাপমাত্রা কী হয়, হিমমণ্ডল, হিম মানে কি, বরফ, তাহলে বরফ, তাহলে নামটা শুনে বলা হচ্ছে বরফ, তাহলে এখানে সারা বছরই কিন্তু হিমাঙ্কের নিচে থাকে, মানে
0 ডিগ্রি বা 0 ডিগ্রির কিন্তু নিচে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, হিমাঙ্কের নিচে থাকে। হিমাঙ্ক মানে 0 ডিগ্রি, যেখানে যে উষ্ণতায় জল বরফ হয়, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল বরফ হয়, তাহলে 0 ডিগ্রির নিচে থাকে। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম? এই তিনটে তাপমণ্ডলের বিভিন্ন বৈশিষ্ট্য জানলাম। শুধু এখানে তাপমাত্রাগত বৈশিষ্ট্য, এখানে দেখো এই উষ্ণমণ্ডলের কিন্তু উষ্ণতার প্রসার কিন্তু কী হবে? কম। উষ্ণতার প্রসার, প্রসার মানে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার বিয়োগফলকে বলা হয় প্রসার। তাহলে যেহেতু উষ্ণমণ্ডলে সারা বছরই লম্বভাবে কিরণ দেয়, তাহলে এখানে তাপমাত্রাটা কী হয়? বেশি। তাহলে এখানে সবসময় বেশি থাকে, তাহলে তো কম এবং বেশির মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি থাকে না, তাই এখানে কিন্তু উষ্ণতার প্রসারটা কিন্তু কম। নাতিশীতোষ্ণ মণ্ডলে উষ্ণতার প্রসারটা কিন্তু বেশি হবে। দেখো আমি বলেছিলাম 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 10 ডিগ্রি হচ্ছে, কোনো কোনো জায়গায় 22 ডিগ্রি হচ্ছে, তাহলে কোনো কোনো জায়গায় 20 ডিগ্রি হচ্ছে। তাহলে দুটো তাপমাত্রা যদি বিয়োগফল করি তাহলে বিয়োগফলটা অনেকটা আসবে, তাই এটা কিন্তু উষ্ণতার প্রসারটা কিন্তু বেশি। আর হিমমণ্ডলে যদি আমি ভাগ করি, হিমমণ্ডলের উষ্ণতার প্রসারটা কিন্তু আরও বেশি। কেন? এখানে কিন্তু 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে, 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে, তাই কিন্তু এই হিমমণ্ডলের উষ্ণতার প্রসারটা কিন্তু আরও বেশি। 3 নম্বর বৈশিষ্ট্য যদি আমি দেখি, তাহলে এটা হচ্ছে উষ্ণতাগত পার্থক্য, এটা প্রসারগত পার্থক্য। 3 নম্বর যদি উষ্ণতাগত বা হচ্ছে ঋতু অনুসারে যদি ভাগ করি, উষ্ণমণ্ডলে সারা বছরই কিন্তু গ্রীষ্ম ঋতু, সারা বছরই গ্রীষ্ম ঋতু, এখানে তাপমাত্রা বেশি হয় গ্রীষ্ম ঋতুতে। নাতিশীতোষ্ণ মণ্ডলে সারা বছরই কিন্তু বসন্ত ঋতু থাকে। বসন্ত মানে দেখবে খুব বেশি গরমও পড়ে না, আবার খুব বেশি ঠান্ডাও পড়ে না, একদম আচ্ছা আরামদায়ক ঋতু, সেটাকে বলা হচ্ছে বসন্ত ঋতু। এই নাতিশীতোষ্ণ মণ্ডলের ঋতুটা কিন্তু বসন্ত ঋতু। আর হিমমণ্ডলের ঋতুটা কেমন হয় না, হিমমণ্ডলের ঋতুটা সময় শীতল থাকে, 6 মাস বেশিরভাগ অংশ শীতল, এখানে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ার ফলে তাহলে হচ্ছে শীত ঋতু বিরাজ করে, এখানে গ্রীষ্ম ঋতু বিরাজ করে, এখানে বসন্ত ঋতু বিরাজ করে, এবং হিমমণ্ডলে কী হচ্ছে? শীত ঋতু বিরাজ করে। বলতে পারলাম? এইটাই ছিল তোমাদের উষ্ণতাগত পার্থক্যের বৈশিষ্ট্য। এরপরে দেখো উপবিভাগ, এই 3টে বিভাগ অঞ্চলটাকে বা মণ্ডলটাকে যদি ভাগ করি, প্রতিটা মণ্ডলের কিন্তু আবার 2টো করে ভাগ করা যায়, প্রতিটা মণ্ডলের 2টো করে ভাগ করা যায়। হিমমণ্ডলটাকে বা উষ্ণমণ্ডলটাকে যদি আমি ভাগ করি, উষ্ণমণ্ডলটাকে যদি ভাগ করি তাহলে কিন্তু একে 2টো ভাগে ভাগ করব। এই যে উষ্ণমণ্ডল আমরা জেনেছিলাম, এই উষ্ণমণ্ডলটা হচ্ছে দেখো কি কি বলবো, একদম নিরক্ষীয় অঞ্চল, মানে একদম এই যে মাঝখানে নিরক্ষরেখা ছিল, এই অঞ্চলটা যেটা থাকে সেটাকে বলছি নিরক্ষীয় অঞ্চল। একদম নিরক্ষরেখাকে কেন্দ্র করে যে অঞ্চলটা থাকে সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। আর নিরক্ষীয় অঞ্চলের ঠিক দুই পাশে যে অঞ্চলটা থাকে সেটাকে বলছে ক্রান্তীয় অঞ্চল, সেটাকে বলছে ক্রান্তীয় অঞ্চল। যেমন আমরা বসবাস করি, সেটা কোথায় থাকে? আমরা কোথায় বসবাস করি? ক্রান্তীয় অঞ্চলে। তাহলে এর মাপটা কেমন হতে পারে? এর মাপটা হলো, এইটা হচ্ছে আমি বলেছিলাম 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি থেকে উভয় গোলার্ধে 10 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। আর 10 ডিগ্রি থেকে এই 23.5 ডিগ্রি, এটা আমরা এখানে জেনেছিলাম 23.5 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি যে অঞ্চলটা থাকে সেটাকে বলছে ক্রান্তীয় অঞ্চল। তাহলে উষ্ণমণ্ডলের আমরা 2টো ভাগ করলাম, কি কি? একটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল আর একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলে কি হয়? তাপমাত্রা খুবই বেশি থাকে, আর ক্রান্তীয় অঞ্চলে কি হয়? খুব বেশি থাকে না। বিশেষ করে আমরা যে ভারতবর্ষ কিন্তু একটা ক্রান্তীয় অঞ্চলে বসবাস করি, তাহলে আমাদের এখানে যে তাপমাত্রা যেমন থাকে, যেমন শীতকালে একটু ঠান্ডা পড়ে, আবার গরমকালে কিন্তু একটু গরম পড়ে, তাহলে এরকম মাঝামাঝি, এটাকে বলছে ক্রান্তীয় অঞ্চল বা ক্রান্তীয় মণ্ডল। তাহলে উষ্ণমণ্ডলে আমরা 2টো ভাগ জানলাম, 0 ডিগ্রি থেকে এটাকে 2টো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল আর 2 নম্বরটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলের মান কত থাকে? 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। আর ক্রান্তীয় অঞ্চলে কত থাকে না? 10 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি।
এটাই ছিল উষ্ণমণ্ডলের দুটো ভাগ। ঠিক অনুরূপভাবে যদি আমি এই নাতিশীতোষ্ণ মণ্ডল আর এই নাতিশীতোষ্ণ মণ্ডল দুটোকেই একটাই নাতিশীতোষ্ণ মণ্ডল বলে, নাতিশীতোষ্ণ মণ্ডলের কিন্তু দুটো ভাগ, একটা হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল আর একটা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে নাতিশীতোষ্ণ মণ্ডল শুরু হচ্ছে কোথায়? এই 23.5 ডিগ্রি থেকে। তাহলে এই 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি এটাই ছিল আমাদের নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে একে আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, তাহলে এটা হচ্ছে 23.5 ডিগ্রি, এই 23.5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি যদি মাঝখান থেকে ভাগ করি, দেখো এটাকে হচ্ছে আমাদের 45 ডিগ্রি। 23.5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত যে অঞ্চলটা থাকে সেটা বলা হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডলের বৈশিষ্ট্য থাকবে তার কিন্তু একটু উষ্ণতার পরিমাণটা কিন্তু একটু বেশি হবে, তাই এটাকে বলছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। কত না 23.5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। বুঝতে পারলাম? ঠিক অনুরূপভাবে এই নাতিশীতোষ্ণ মণ্ডলটাকে আরেকটা ভাগে ভাগ করে, সেটা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে কেন বলা হয়েছে? এর উষ্ণতার পরিমাণটা একটু কম হয়, তুলনামূলকভাবে এখানে একটু শীতল থাকে, তাই এটাকে বলা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। কত সেটা? 45 ডিগ্রি থেকে 66 ডিগ্রি, 66.5 ডিগ্রি সরি। ঠিক একই রকমভাবে নাতিশীতোষ্ণ মণ্ডলটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ আর 2 নম্বরটা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ। এর মান কত? 23.5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, আর এর মান কত? 45 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি। বুঝতে পারলাম? এটা ছিল নাতিশীতোষ্ণ মণ্ডলের ভাগ। এরপরে দেখো হিমমণ্ডল। বললাম হিমমণ্ডল, ঠিক অনুরূপভাবে হিমমণ্ডলটাকে যদি আমরা ভাগ করি, এখানে কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে তুন্দ্রা অঞ্চল আর একটা চিরতুষার অঞ্চল। কি বললাম? তুন্দ্রা অঞ্চল আর 2 নম্বরটা হচ্ছে চিরতুষার অঞ্চল। তাহলে এর মানটা কত? শুরু কোথা থেকে? 66.5 ডিগ্রি থেকে। 66.5 ডিগ্রি থেকে কোথায় পর্যন্ত শেষ কোথায়? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে ধরো এটা 90 ডিগ্রি, 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 66.5 ডিগ্রি থেকে 75 ডিগ্রি, কি বললাম? 75, 75 ডিগ্রি পর্যন্ত যে অঞ্চলটা থাকে সেটাকে বলছে তুন্দ্রা অঞ্চল। কি বললাম? তুন্দ্রা অঞ্চল। অনুরূপভাবে এটাও কিন্তু এটা হচ্ছে তুন্দ্রা অঞ্চল। 66.5 ডিগ্রি থেকে 75 ডিগ্রি, আর 75 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে অঞ্চলটা থাকে চিরতুষার অঞ্চল। চিরতুষার কেন বলছে? এখানে সারা বছরই কিন্তু বা সারা বছরই এখানে বরফে ঢাকা থাকে, ওই জন্য একে বলছে চিরতুষার। এখানে কিন্তু বরফ কোনোদিনই গলে না। বিশেষ করে তোমরা জানো উত্তর মেরুতে সাইবেরিয়া আছে এবং দক্ষিণ মেরুতে আন্টার্কটিকা। তাহলে সবাই জানে আমরা সাইবেরিয়া এবং আন্টার্কটিকাতে কিন্তু কোনোদিনই বরফ কিন্তু গলে না, সারা বছরই কিন্তু বরফ থাকে, তাই এই অঞ্চলটাকে বলছে চিরতুষার অঞ্চল। এই ছিল তোমাদের তাপমণ্ডলের শ্রেণীবিভাগ। বুঝতে পারলাম? তাহলে আমরা আবার জিনিসটা কীভাবে জানি? তাহলে প্রথম আমরা জেনেছিলাম তাপমণ্ডল। তাপমণ্ডল মানে তাপের ভিত্তিতে যে অঞ্চল ভাগ করা সেটাকে বলা হয় তাপমণ্ডল। তাপমণ্ডলটাকে 3টে ভাগ করেছিলাম, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল, এবং প্রত্যেকটার আমরা 4টে করে বিষয় জেনেছিলাম। অবস্থান, অবস্থান মানে অক্ষাংশগত, কত ডিগ্রি অক্ষাংশ থেকে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তার করে। তারপর জানেন দেশ, মানে কোন কোন দেশে আমরা এই অঞ্চলগুলো আমরা দেখতে পাই, সেটা আমরা ম্যাপের মাধ্যমে দেখেছিলাম, এখানে আমি নামগুলো লিখিনি। 3 নম্বর মানে বৈশিষ্ট্য, এই অঞ্চলগুলোর বৈশিষ্ট্যটা কেমন হতে পারে সেইটা সম্পর্কে আমরা জানলাম। আর প্রত্যেকটার কিন্তু আমরা 2টো করে উপবিভাগ জানলাম। মেন 3টে ভাগ, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল, আর প্রত্যেকটা ভাগের কিন্তু 2টো করে ভাগ। এখান থেকে কিন্তু তোমাদের এরকম করে একটা ছক করতে হবে, এরকম একটা গোল করে ছক করতে হবে। ছক করে এরকম 3টে বিষয়কে আলাদা আলাদা চিহ্নের মাধ্যমে বা তুমি যদি আলাদা আলাদা রঙে ব্যবহার করতে পারো সেভাবে দেখাতে পারো, এবং 3টে মণ্ডলের এরকম কিন্তু বৈশিষ্ট্য করে করে পড়বে।
এখান থেকে কী জানা যাবে, এখান থেকে যদি তোমার কোনো একটা মণ্ডল সম্পর্কে যদি দেয় তাহলে তুমি শুধু এই পার্টটা লিখবে। যদি তোমার বললো যে উষ্ণমণ্ডলের নাতিশীতোষ্ণ মণ্ডলের পার্থক্য আসে বা পার্থক্য লেখো, তাহলে তুমি দেখো এই পয়েন্টসগুলোকেই ব্যবহার করে তুমি কিন্তু এই দুটো জিনিসটা লিখতে পারবে। ঠিক অনুরূপভাবে যদি ছোট প্রশ্ন যদি আসে কত ডিগ্রি অক্ষাংশ থেকে বা কত ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, তাহলে তুমি এখান থেকে জানতে পারছো। যদি বলে যে কোন কোন দেশে এই মণ্ডলগুলো দেখা যায়, তাহলেও কিন্তু তুমি এই ছকের মাধ্যমে কিন্তু দেখাতে পারছো। তাই আমি তোমাদেরকে বলবো এই বিষয়টা কিন্তু অবশ্যই এরকম একটা ছকের মাধ্যমে পড়ে যাবে, তাহলে কিন্তু খুব সহজে জিনিসটা বুঝতে পারবে। বুঝতে পারলাম? আজকের এই বিষয়টা যদি তোমাদের আরও যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে পার্সোনাল জানাবে। থ্যাংক ইউ।